4 দিনের বিরতি শেষে আজ আবারও বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বেলা 11টায় অধিবেশন শুরুর কথা রয়েছে। এর আগে গত শুক্রবার জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ 4 দিনের জন্য সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেছিলেন। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে সেদিন সংসদে 20টি বিল পাশ হয়। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে মোট 133টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। আইন প্রণয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে গঠিত সংসদের বিশেষ কমিটি এসব অধ্যাদেশ পর্যালোচনা করেছে। জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা রয়েছে। এই মামলায় গ্রেপ্তার 4 জন হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখা সভাপতি নাইমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। বাকি 24 জন পলাতক রয়েছেন। এবছরের 18 জানুয়ারি প্রসিকিউশনের দেয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে 28 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এদিকে জুলাই আন্দোলনে কারফিউ জারি করে গণহত্যার পরিকল্পনা ও উস্কানির মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। এছাড়া রামপুরায় 28 জনকে হত্যার ঘটনায় জুলাই আন্দোলনের আরেক মামলায় সাবেক বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধেও সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে আজ। ট্রাইব্যুনালের সব খোঁজখবর রাখছেন সহকর্মী মাইনুল মারুফ। বিস্তারিত জানবো তার কাছ থেকে, যুক্ত হব তার সঙ্গে। মাইনুল, আদালতের কার্যক্রম কখন শুরু হবে, এছাড়া আর কি কি তথ্য আপনার কাছে রয়েছে জানাবেন। 11:30 থেকে 12টা নাগাদ কিন্তু এই মামলার কার্যক্রম শুরু হতে পারে। অর্থাৎ যেই মোট 9 জনকে হত্যার অভিযোগে মোহাম্মদপুর এবং ধানমন্ডি এলাকায় মূলত যে হত্যাকাণ্ড ঘটেছিল সেগুলোর সেই এলাকার স্থানীয় নেতা এবং সেখানকার পুলিশ সদস্যরা কিন্তু এই মামলার আসামি, এবং এই মামলারই মূলত অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে। এবং মোট আসামি যেমনটা বলছিলেন যে 28 জন, এবং তাদের মধ্যে মাত্র 4 জন গ্রেপ্তার রয়েছেন। এছাড়া নানক, তাপস সহ যে বড় বড় নেতারা ছিলেন মোহাম্মদপুর এলাকায়, যাদের নেতৃত্বে এই হত্যাযজ্ঞ মোহাম্মদপুর ধানমন্ডি এলাকায় মূলত এই হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছিল, তারা কিন্তু সবাই কিন্তু পলাতক। তবে ছাত্রলীগ নেতারা কিন্তু কয়েকজন গ্রেপ্তার রয়েছেন এবং তাদেরকে কিন্তু সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর মধ্যে তাদের উপস্থিতিতে কিন্তু আজকে মূলত রাষ্ট্রপক্ষ তাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে সেই সকল অভিযোগ কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরবেন। এবং এই সকল অভিযোগের পেছনে তারা যেমন রাষ্ট্রপক্ষ আমাদের জানিয়েছে যে মূলত তাপস, নানক ও অন্যান্য যে সকল নেতারা ছিলেন তাদের নেতৃত্বেই সেখানে হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছিল, এবং তারা মূলত দিক নির্দেশনা দিয়েছেন এবং সরাসরি যে পুলিশ এবং ছাত্রলীগকে মাঠে নামিয়েছেন আন্দোলন দমনের জন্য। এবং তার সুবাদে কিন্তু এই যে যারা আসামি হিসেবে রয়েছেন তাদের কিন্তু আজকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। এবং আজকে যদি রাষ্ট্রপক্ষ শুনানি করে, রাষ্ট্রপক্ষ তাদের অভিযোগ তুলে ধরে, পরবর্তীতে আসামিপক্ষ তাদের বক্তব্য তুলে ধরবে। আসামিপক্ষের ইতোমধ্যে কিন্তু যারা পলাতক রয়েছেন তাদের পক্ষে কিন্তু স্টেট ডিফেন্স বা ট্রাইব্যুনাল কর্তৃক কিন্তু তাদের পক্ষে, পলাতকদের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। সেই আইনজীবী থাকবেন, সেই আইনজীবী পলাতকদের পক্ষে কথা বলবেন, এবং যারা গ্রেপ্তার রয়েছেন তাদের পক্ষেও কিন্তু আইনজীবী রয়েছে। অর্থাৎ উভয় পক্ষই থাকবেন, রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষ। তাদের উপস্থিতিতেই কিন্তু আজকে অভিযোগগুলো শোনানো হবে, এবং এই অভিযোগ শোনার পর আসামিপক্ষ তাদের বক্তব্য তুলে ধরবেন। হয়তো 2-3 দিন লাগতে পারে সব মিলে, এবং রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের এই সকল বক্তব্য তুলে ধরা, যুক্তি খণ্ডন। পরবর্তীতে আদালত যদি মনে করেন এটায় অভিযোগ গঠনের মতো পর্যাপ্ত উপাদান রয়েছে বা বিচার করার মতো উপাদান রয়েছে, পরবর্তী আদালত এই বিচার শুরুর আদেশ দেবেন। অর্থাৎ অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ, তারপর কিন্তু সাক্ষ্য গ্রহণের পর্যায়ে যাবে এই মামলাটি। এছাড়াও কিন্তু আজকে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। এর মধ্যে রামপুরায় যেই হত্যাযজ্ঞের ঘটনা, সেখানে সাবেক সেনা কর্মকর্তা বা যিনি বিজিবিতে সাবেক বিজিবি কর্মকর্তা মূলত, যিনি বর্তমানে আবার সেনা কর্মকর্তা হিসেবে আছেন, রেদওয়ান সহ মোট 4 জন কিন্তু রয়েছেন এই মামলার আসামি হিসেবে। 2 জন পুলিশ কর্মকর্তা এবং 2 জন সেনা কর্মকর্তা, তাদের মামলায় কিন্তু সাক্ষ্য হওয়ার কথা রয়েছে। এছাড়া আনিসুল হক এবং সালমান এফ রহমান, যারা জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথমবার অ্যারেস্ট হয়েছিলেন, তাদের বিচারও কিন্তু চলছে। সেই মামলায় আজকে সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। মূলত তাদের বিরুদ্ধে যে অভিযোগ যে কারফিউ জারি করে হত্যাযজ্ঞ চালানো, সেখানে বেশ কয়েকটি ফোন কলের ঘটনা কিন্তু আমরা দেখেছি যে সালমান এফ রহমান এবং আনিসুল হকের, যেখানে কারফিউ জারি করে কিভাবে আন্দোলন দমন করা যায়, কী কী উদ্যোগ নেওয়া যায় সে বিষয়ে তারা আলোচনা করছিলেন। এই সকল বিষয়ে কিন্তু
বিচার শুরু হয়েছিল তাদের, এবং সাক্ষ্য গ্রহণে কিন্তু এখন মাঝামাঝি পর্যায়ে রয়েছে। হয়তো প্রসিকিউশন বলতে পারবে যে আর ধন্যবাদ মাইনুল আপনাকে। আপনি থাকবেন, পরবর্তী আপডেট জানতে যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাইনুল মারুফ। মাত্র ৩ লাখ টাকা পাওনা, তা দিতে দেরি হওয়ায় যাত্রাবাড়ির একটি বাসায় ঢুকে এক পরিবারের ৪ জনকে উপর্যুপরি কুপিয়েছে ঠিকাদার মুসা। ঘটনাস্থলেই নিহত হয়েছে বড় মেয়ে বোরহানউদ্দিন কলেজের শিক্ষার্থী দিয়া। এই ঘটনায় দিয়ার মা, বোন ও ভাই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। যাত্রাবাড়ি থানা পুলিশ জানিয়েছে ঘাতক মুসাকে গ্রেফতার করা হয়েছে। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। রাত পোহালেই নতুন বছর, বান্ধবীদের সাথে লাল টুকটুকে শাড়ি পরে ঘুরতে যাওয়ার কথা ছিল বোরহানউদ্দিন কলেজের শিক্ষার্থী দিয়ার, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, দিয়ার শরীর রাতেই ক্ষতবিক্ষত হয় ঘাতকের চাপাতির কোপে। লাল শাড়ির বদলে দিয়াকে সাদা কাফনে মুড়িয়ে রাখা হয়েছে লাশবাহী অ্যাম্বুলেন্সে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে দিয়ার মা, আরেক বোন ও ভাই। ভোররাতে নির্মম এই ঘটনা ঘটেছে যাত্রাবাড়ির ভাঙা প্রেস এলাকায়। স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারী মোসা ভুক্তভোগীদের বাড়ির নির্মাণ ঠিকাদার। সেই বাবদ ৩ লাখ টাকা পাওনা ছিল। এই টাকা দিতে দেরি হওয়ায় পরিকল্পিতভাবে বাসায় ঢুকে সবাইকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায় মোসা। ছেলেটা বলল যে আমি পানি দিছি ওনাকে, পানি দেওয়ার পর উনি পানি খেয়েছে। খাওয়ার পরে আমার আম্মুকে বলে যে চাচি, কাকি আমাকে মাফ করে দিন, মাফ করে দিয়েন বলি মনে হয় যে চাপাটি দিয়ে কোপানি শুরু করছে। আমার ম্যাডামের তো কবজি পুড়ে গেছে, হাতের কবজি পুড়ে গেছে। আরেকটা মেয়ের তো এদিক দিয়ে কোপ দিয়েছে, আর এক চোখ বাদ, এক চোখ হয়ে গেছে। ছেলেটাকে কোপাইছে, আর যে মেয়েটা মারা গেছে বড়, ওরেও মানে অতিরিক্ত কোপাইছে। কোপানোর কারণে উনি আমার মনে হয় এখান থেকেই উনি মারা গেছে। ওনার হাতে চাপাটি আর হইলো রক্ত, মাথা রক্ত খোলার লগে লগে আমি টাকা দিয়ে আক্রমণ করে, আমি তখন বুঝতে পারছি যে হয়তো আমাকে আক্রমণ করতে পারে। আমি ওই গেট খুললে উপরে গেছি, উনি বের হয়ে গেছে যা দিই রক্ত। সে সবসময় কাজ করে এখানে, তো একটা কন্ট্রাক্টর কাজ করলে বাড়ির মালিকের কাছ থেকে পাওনা দেনা থাকবেই। তো ভাবির কাছ থেকে নাকি বলে টাকা চাইছে, ভাবি বলছে যে আমি 1 সপ্তাহ পর দিয়ে দিব। সে ঘটনাটা 2 দিন আগের ঘটনা। সামান্য টাকার জন্য এমন হত্যাকাণ্ডের ঘটনায় হতবাক স্থানীয়রা। তো আমরা শুনে হে কন্ট্রাক্টারি করতো হয়তো কিছু টাকা পয়সা পা, কন্ট্রাক্টারি করে সবার কাছে কিছু কিছু টাকা পা, এই আর তো কিছু না। হেরোতে আরো কতবার মারামারি করছে, আরো কতবার মাথা বাড়াইছে। অযৌক্তিক, সম্পূর্ণ অযৌক্তিক, মানবিক দৃষ্টিতে একবারে অন্যায় করছে। ওরও ধরে ফাঁসি দেওয়া উচিত। এখন মানুষের টাকার লেগে মানুষ মেরে লাগবো, এটা অসম্ভব কিছু। এই ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ি থানায় মামলা হয়েছে। ঘাতক মুসাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুসার দেয়া তথ্যে উদ্ধার হয়েছে হত্যায় ব্যবহৃত চাপাতি। পুলিশ বলছে ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। আমরা এই আসামিকে ধৃত করতে পেরেছি এবং তার ব্যবহৃত যে অস্ত্র অর্থাৎ যে চাপাতি ছিল সেটা আমরা উদ্ধার করতে পেরেছি। তো সে অনেক তথ্যই আমাদেরকে দিয়েছে, সেগুলো আমরা যাচাই করছি। ইনশাল্লাহ তাকে রিমান্ডে নিয়ে এসে আমরা বাকি আর কী কারণে এই ঘটনা এতবার নৃশংস ঘটনা ঘটলো এবং এর বিহাইন্ড দ্য সিন কি আমরা ইনশাল্লাহ বের করে ফেলবো। মুসার বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকজনকে তুচ্ছ কারণে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি সর্বোচ্চ সাজা হোক এই ঘাতকের। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। চোখে তাদের আলো নেই, তবে হৃদয়ে আছে বিশ্বাস। সেই বিশ্বাস নিয়েই পৃথিবীতে ছড়িয়ে দিতে যাচ্ছে কোরআনের শান্তির আলো। বলছি মোহাম্মদপুরের অন্ধ মাদ্রাসার শিক্ষার্থীদের কথা, যেখানে শুধু স্পর্শের মাধ্যমে শিক্ষার্থীরা হৃদয়ে গেঁথে নিচ্ছেন পৃথিবীকে আলোকিত করার গল্প। অসুস্থতা কিংবা সামাজিক বঞ্চনা কোনো কিছুই বাধা হতে পারেনি এই দামাল শিক্ষার্থীদের জীবনে। ভাস্কর ভাদুরীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন সামিউল আলম বাপ্পি। কোরআন তেলাওয়াতের এই সুমধুর কণ্ঠের আড়ালে লুকিয়ে আছে প্রকৃতির এক বেদনা মেশানো খেয়াল। কণ্ঠে সুর থাকলেও পৃথিবীকে দেখার আলোটুকু থেকে বঞ্চিত এই মাদ্রাসার শিক্ষার্থীরা। এদের কেউ জন্ম থেকে দৃষ্টিহীন, কেউ বা দুর্ঘটনার শিকার হয়ে হারিয়েছে দৃষ্টি। তবুও তাদের জীবনের একটি ব্রত, পৃথিবী জুড়ে কোরআনের বাণী ছড়িয়ে দিবেন। ব্রেইল পদ্ধতিতে কোরআন শিখতে গিয়ে ছোট এই আঙুলগুলো কতবার যে হোঁচট খেয়েছে তার হিসেব নেই, কিন্তু কখনোই তারা থেমে যায়নি। প্রতিটি বিন্দু ছুঁয়ে ছুঁয়ে তারা খুঁজে নিয়েছে আল্লাহর বাণী।
আবাসিক এই মাদ্রাসায় ছোট হুজুরদের বেশিরভাগ সময়ই কাটে বক্তব্যে। সময় পেলে নিজেরাই মেতে ওঠেন আড্ডায়। তাদের এই পথ চলার প্রতিটি পদক্ষেপে রয়েছে ভয় আর অনিশ্চয়তা। তবুও একটি হাত অপরকে ধরে শক্ত করে। প্রথম যখন আসে এখানে আসার পরে আমারও মনে হয়েছিল আসলে এটা কিভাবে বা হাত দিয়ে তারা কেমনে পড়ে। তো আস্তে আস্তে এটা আমার নিজের প্র্যাকটিস করতে করতে নিজের একটা আয়ত্তে আনি। কিছু ডট আছে, 6টা ফুটা আছে, ওই 6টা ফুটার ডিজাইনের মাধ্যমে আমরা আর কি ব্রেল শিখতে পারি আর কি। যেমন যে 1 সরায়া 3 4 5 সরায়া 2 4 রস্যই। জন্মান্ধ হবার কারণে হয়েছিলেন পরিবারের বোঝা, কেউ বা সামাজিকভাবে ছিলেন নিগৃহীত। তবে এমন মাদ্রাসায় তারা খুঁজে পেয়েছেন শান্তির নীড়, যাদের চোখে আলো নেই কিন্তু প্রতিটি চোখেই স্বপ্ন জ্বলছে। আমি 2023 সালের জুন মাসে একটি অসুস্থতার কারণে আমার দৃষ্টিশক্তি হারাই। ওই মুহূর্তে আমি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে 10ম শ্রেণীতে পড়ালেখা করতাম। আমি জিনিসটার দিকে অবাক হই। তারপর আমি কিছুদিন শিখে তারপর এটি পুরোপুরি নিজের আয়ত্তে নেই। এরপর আলহামদুলিল্লাহ আমি এখন ভালো মন্দ পড়তে পারছি। এই ছোট ছোট স্বপ্নগুলোই হয়তো একদিন পৃথিবীর অন্ধকারটাই বদলে দেবে, জানিয়ে দেবে অন্ধকার মানে শেষ নয়, বরং সেখান থেকেই শুরু হতে পারে আলোর যাত্রা। বর্ণমালা দেখতে পায় না বা হাতে লিখতে পারবে না, যার চোখের দৃষ্টি এতটুকু কম যে সে বর্ণমালা দেখতে পায় না, বর্ণমালা পড়তে পারে না, বর্ণমালা লিখতে পারে না। এবার জন্মান্ধ হোক বা পরবর্তীতে অসুস্থতার কারণে অন্ধ হোক সেটা আমরা দেখি না, বরং ওই বিষয়টাই দেখি। পবিত্র কোরআন শরীফের নির্ভুল ব্রেইল সংস্করণ বাংলাদেশে খুঁজে পাওয়া কিছুটা কষ্টসাধ্য। এই শিক্ষার্থীদের স্বপ্ন আলেম হবার পর তারা কোরআন শরীফের ব্রেইল সংস্করণ সহজ ও সাশ্রয়ী করতে কাজ শুরু করবে। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা। দর্শক, চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন, যেখানে প্রশ্নোত্তর পর্বে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। এবং এই পিরোজপুর, এই দক্ষিণাঞ্চল, সাতক্ষীরা, খুলনা, বিশাল দক্ষিণাঞ্চল, এখানে অর্থনীতি একটা বিশাল যোগান দিতে পারে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ব্লু ইকোনমির কথা। ব্লু ইকোনমিতে 8টি বিষয় আছে, যেমন আমরা সাগর করতে পারি, এক্সপ্লোরেশন করতে পারি, গ্যাস তেল, আমরা করতে পারি শিপ বিল্ডিং, শিপ রিপেয়ারিং, শিপ ব্রেকিং ইত্যাদি এই জাতীয় কাজ। এবং সব মিলিয়ে যে বিষয়, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জানাতে চাই, নেপাল একটি অঞ্চল, দেশ যেখানে সাগর নেই এবং তার একটা ল্যান্ডলকড এরিয়া, আর আমাদের অপর সাগর আছে, আমরা কাজে লাগাতে পারি না। তার মধ্যেও এই উপকূলীয় অঞ্চলের মানুষ অত্যন্ত দুর্ভোগের শিকার হয়। সাইক্লোন, ঝড়ঝা, ভূমিকম্প যখন তৈরি হয়, এবং এই অঞ্চলের মানুষ প্রকারান্তরে সারা বাংলাদেশের মানুষের মধ্যে অত্যন্ত গরিব। কাজে এই এলাকায় সার্বিক বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী যদি এরকম একটি পার্বত্য চট্টগ্রাম যেরকম মন্ত্রণালয় করেছেন, এরকম একটা মন্ত্রণালয় অথবা যে বিভাগের কথা বলেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই যে বিশেষ বরাদ্দ এই এলাকার মানুষগুলোর জন্য। এবং উপকূলীয় অঞ্চল ইতিমধ্যেই কিন্তু অঞ্চলে একটা ঘোষণা করা হয়েছে এবং সেখানে আলাদা বরাদ্দ দেওয়া হয়। আমি মনে করতে চাই, আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, উপকূলীয় অঞ্চলে যারা আছেন সকল মাননীয় সংসদ সমন্বয় অথবা সরকার যদি বিবেচনা করেন যে তাদের বরাদ্দ বেশি এবং উপকূলীয় অঞ্চলে তাদের যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত এবং তাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আর বর্ধিত কোনো কার্যক্রম তিনি গ্রহণ করবেন কিনা মাননীয় স্পিকার, এটা আমি জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার সম্পূরক প্রশ্নের জন্য। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আপনার যে মূল প্রশ্নটি ছিল সেখানে আমি উল্লেখ করেছি যে নির্বাচনী ইশতেহারে ব্লু ইকোনমির বিষয়ে একটি কম বেশি ডিটেল পরিকল্পনা আছে। বাংলাদেশের বৃহৎ একটি জনগোষ্ঠী সমুদ্র অঞ্চলগুলোতে বাস করছে, ভোলা সহ, বরগুনা সহ, পটুয়াখালী সহ, কক্সবাজার সহ, চট্টগ্রাম সহ বিশাল একটি অঞ্চল বাস করছে। এবং স্বাভাবিকভাবেই আমরা যদি এই ব্লু ইকোনমি বলতে যে সকল অর্থনীতি, যে সকল বিষয়গুলো এখানে আছে সেগুলোকে যদি আস্তে আস্তে অর্থনৈতিক সম্ভাব্যতা বিবেচনা করে আমরা গড়ে তুলতে পারি, তাহলে অবশ্যই বহু মানুষের জীবনযাত্রার মান আমরা পাল্টাতে সক্ষম হব। এবং সেখানে অঞ্চল এবং এই বিশাল অঞ্চলকে ঘিরে বিশাল একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে।
সামগ্রিকভাবে দেশের অর্থনীতিকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে অবশ্যই ইনশাআল্লাহ। এবং সেজন্যই এবং এই সকল বিষয় বিবেচনা করি আমাদের নির্বাচনী ইশতেহারে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেছে এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এরই ভিতরে ধীরে ধীরে পরিকল্পনাগুলো গ্রহণ করা শুরু করেছে। এটি যেহেতু একটি বিশাল বিষয়, সেই জন্য এটার ফল পেতে কিছু সময় লাগবে। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা সঠিক পরিকল্পনা নিয়ে সক্ষম হলে আমরা দেশের বিশাল একটি অংশ এবং সেই অংশে বসবাসরত মানুষদের জীবনযাত্রা সুন্দরভাবে পরিবর্তন করতে সক্ষম হব। ধন্যবাদ। সংসদ অধিবেশন চলছে, আমরা সরাসরি ছিলাম সেখানে। এবং পাতালের সাথে পার্থক্য করা যায়। এখানে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা। উনি কন্টিনিউয়াসলি চেয়েছেন যে এটার একটা পরিবেশ যেন আমরা নিয়ে আসতে পারি। আমি একটা কথা না বললেই না, এখানে আমাদের যুগান্তরের জহুরুল ইসলাম আছেন এখানে, যে উনি একটা প্রতিবেদন করেছিলেন অনেক আগে। সো ওইটার ভিত্তি ধরেই কিন্তু আজকে আমরা যেটা দেখছি, এবং অন্যান্য মিডিয়া যারা আছেন, আমাদের ইন্ডিপেন্ডেন্ট আছেন, আমাদের স্টার টিভি আছেন, এবং আমাদের এনটিভি, জিটিভি সহ অন্যান্য মিডিয়া কর্মী ভাই বোনেরা অনেক সহযোগিতা করেছেন। তারা এটা হাইলাইট করার চেষ্টা করেছেন যে এটা আসলে ইম্পর্টেন্ট এবং এটা দরকার। আমরা আজকে আসলে অনেক কিছু ইচ্ছা থাকলে কিন্তু করা সম্ভব। আপনারা জানেন দক্ষিণ সিটি কর্পোরেশন এই টোটাল ফুটপাথটা এটা দখলমুক্ত করে আমরা প্রায় 1350 ফিট ফুটপাথ আমরা আজকে আমাদের মাননীয় প্রশাসক মহোদয় ওপেন করে দিয়েছেন। এখানে কিন্তু কাজ পুরোপুরি সম্পন্ন হয় নাই। আমরা যেন এটাকে সাস্টেনেবল করতে পারি অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আশা করছি এই আজকে উদ্বোধনের মধ্যে দিয়ে কাজগুলো আমরা সম্পন্ন করতে পারবো। এবং অপোজিট সাইড আপনারা দেখতে পাচ্ছেন, ওই অপোজিট সাইডেও কিন্তু আমাদের উন্নয়নমূলক কাজ আগামীকালকে থেকে শুরু হবে। আমি আন্তরিকভাবে আমাদের প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে সময় দিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটপাতে থাকা অবৈধ দোকানপাট উচ্ছেদ নিয়ে প্রেস ব্রিফিং চলছিল, আমরা সরাসরি ছিলাম সেখানে। 24 ঘন্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও 9 জনের মৃত্যু হয়েছে, আর হাসপাতালে ভর্তি হয়েছে 1105 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে 1 জন এবং সন্দেহজনক হাম উপসর্গে আরও 8 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 6 জনই ঢাকার, 2 জন চট্টগ্রামের এবং 1 জন রাজশাহীর। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগে নিহতের সংখ্যা 31 জন। এছাড়াও একই সময়ে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা 164 জন। এদিকে একই সময়ে 1105 শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে, যার মধ্যে 485 জনই ঢাকা বিভাগের। আর এ নিয়ে এখন পর্যন্ত 2897 জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। সেই সঙ্গে সন্দেহজনক হাম রোগে ভর্তির সংখ্যা 11,652 জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে 9,304 শিশু বাসায় ফিরেছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জ্বালানি সংকটের কারণে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, গ্রাহকের ভোগান্তি অন্তহীন। সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে একই চিত্র। পাম্পের আশেপাশে 2-3 সারিতে গাড়ি রাখার কারণে তৈরি হচ্ছে যানজটেরও। এ নিয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার, আপনি এই মুহূর্তে কোথায় আছেন? তাছাড়া ভোগান্তি কি কিছুটা কমলো? পাম্পে কি পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে জানাবেন। ধন্যবাদ মৌটসী। আমি আছি তেজগাঁও ট্রাস্ট ফিলিং স্টেশনে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই স্টেশনে কিন্তু যানবাহনের লম্বা সারি যেমন তৈরি হয়েছে এবং একই সাথে এখানকার যারা তেল সরবরাহ করতে এসেছে, জ্বালানি তেল সরবরাহ করতে এসেছে, তাদেরও কিন্তু ভোগান্তির কথাও কিন্তু তারা কিন্তু বলছে। এবং আপনি এখন যে যানবাহনের যে সারিটি দেখতে পাচ্ছেন, যেমনভাবে মোটরসাইকেলে একটি পৃথক সারি তৈরি করা হয়েছে এবং একই সাথে আরেকটি মাইক্রোবাস, বাস এবং হলো ট্রাকের জন্য ভিন্ন একটি সারি তৈরি করা হয়েছে। এবং এখন সর্বশেষ যারা এখানে তেল সরবরাহ করতে এসেছেন একদম এই পয়েন্টে, মূল পয়েন্টে যারা তেল সরবরাহ করতে এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলেছে যে তারা বেশিরভাগই যারা ছিল তারা গতকাল রাত 10টা, কেউ 10টা এসেছে, কেউ 11টা এসেছে, অর্থাৎ 12 ঘন্টা পেরিয়ে সবাই এখানে এসে তেল সরবরাহ করছে। এবং একটি বিষয় বলে রাখি, এখানকার যারা ছিল, এখানে আমরা ফিলিং স্টেশনের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং একই সঙ্গে যারা মোটরসাইকেলে জ্বালানি তেল সংগ্রহ করতে এসেছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলছিল যে যেহেতু গতকাল পয়লা বৈশাখ ছিল, বেশিরভাগ অনেক ফিলিং স্টেশনে আসলে বন্ধ ছিল, তো আজকে আসলে অনেকটাই লম্বা সারি বা আজকে ভোগান্তি সেই কারণে অনেকটাই একটু বেশি।
এবং আমরা এখানকার যারা যারা জ্বালানি তেল সরবরাহ করতে এসেছে তাদের সঙ্গে কথা বলে যেমনটি বুঝেছি, তাদের বেশ কিছু অভিযোগের বিষয় কিন্তু তারা বলেছে। যেমনটি তারা বলেছে যে সরকার যেরকম জ্বালানি তেল ব্যবস্থাপনার জন্য ফুয়েল পাস চালু করেছিল, এবং যারা ফুয়েল পাস নিয়েছে এবং যারা ফুয়েল পাস নেয়নি তাদেরকে কিন্তু একই লাইনে ধরে বা একই সারিতে ধরে তাদের তেল সরবরাহ করতে হচ্ছে। এবং তেল সরবরাহের ক্ষেত্রে যারা ফুয়েল পাস করেছে তাদেরকে আসলে 1200 টাকার তেল দেওয়া হচ্ছে, এবং যারা ফুয়েল পাস করেন তারা 1000 টাকা তেল পাচ্ছে। তবে যারা ফুয়েল পাস নিয়ে যারা তেল সরবরাহ করতে এসেছে তাদের ক্ষেত্রে একটা অভিযোগ আছে যে যেহেতু তারা ফুয়েল পাস করেছে তাদের দাবি ছিল যে তারা একটা ভিন্ন সারিতে দাঁড়িয়ে তারা তেল সরবরাহ করবে, সেক্ষেত্রে তাদের ভোগান্তির অনেকটাই তারা বলছে ভোগান্তি তাহলে কিছুটা কমবে। এছাড়াও যদি বলি যে আরেকটি অভিযোগের বিষয় অনেকে বলেছে, যেহেতু সরকার ফুয়েল পাসের ব্যবস্থা নিয়েছে জ্বালানি তেল সরবরাহের ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর জন্য, অনেকে বলেছে ঢাকার বাইরে যারা যে সকল মোটরসাইকেলগুলো আছে তারা এই ফুয়েল পাসের অন্তর্ভুক্ত অনেকে হতে পারছে না, বা ফুয়েল পাসের রেজিস্ট্রেশন করতেও তারা ঝামেলার সম্মুখীন হচ্ছে। এছাড়া যদি বলি যে যেহেতু এখন তেজগাঁওর এই ফিলিং স্টেশনে তেল সরবরাহ করা হচ্ছে, এবং এখানকার যারা আছে তাদের যে দাবি যে যদি রাজধানীতে সবগুলো ফিলিং স্টেশনে যদি সমানভাবে যদি তেল সরবরাহ করা হয় তাহলে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে। এই ছিল তেজগাঁও ফিলিং স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ মৌটুসী। ধন্যবাদ ইমতিয়াজ আপনাকে। দর্শক, জ্বালানি সংকটের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। পহেলা বৈশাখকে ঘিরে আনন্দ উৎসবের আবহে নারায়ণগঞ্জে শুরু হয়েছে ঐতিহ্যবাহী হাল খাতার কার্যক্রম। শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেটগুলোতে নতুন হিসাবের খাতা খোলার মধ্য দিয়ে পুরনো বছরের লেনদেনের সমাপ্তি এবং নতুন বছরের সূচনা করা হচ্ছে। দোকানগুলো সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জা ও পান্তা ইলিশ সহ নানা আয়োজনের মাধ্যমে। ক্রেতাদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টিমুখ করানোরও ব্যবস্থা রাখা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, হালখাতা কার্যক্রম কিভাবে পালন করছেন ব্যবসায়ীরা জানাবেন। মৌটুসী, নারায়ণগঞ্জের ব্যবসায়ী প্রায় 350 বছরের যে ব্যবসায়ী নিতাইগঞ্জ, এখানে আমরা সকালে এসেছিলাম। আমরা এখানে দেখলাম যে হিন্দু এবং মুসলিম ধর্মাবলম্বী যারা আছেন তারা ধর্মীয় রীতিনীতির মধ্য দিয়ে আসলে আজকের এই হাল খাতার অনুষ্ঠান শুরু করেছেন। মূলত তারা আজকে পঞ্জিকার অনুসারে আজকে হাল খাতার দিন তাদের। আপনার হিন্দু যারা ধর্মাবলম্বী যারা আছেন তারা সাধারণত গণেশ পূজার মধ্য দিয়ে তারা এই কার্যক্রম শুরু করেছেন, এবং তারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন যে তারা তাদের ব্যবসায়িক যে কার্যক্রম আছে সেটা যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। এবং অন্যান্য যে মুসলমান যারা ধর্মাবলম্বী আছেন তাদেরকে আমরা দেখেছি যে তারা মিলাদ মাধ্যমে, দোয়ার মাধ্যমে আসলে তারা তাদের হাল খাতার কার্যক্রম শুরু করেছেন। মূলত যারা এখানে যারা ক্রেতা আছেন তাদেরকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। হাল খাতার দিন তাদের বকেয়া টাকা উঠানো হচ্ছে, এবং যারা এখানে যারা আছেন ব্যবসায়ী তারাও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে এই ধরনের হাল খাতার কার্যক্রম শুরু করেছেন। যে বাংলার যে ঐতিহ্য আছে, আমরা একটু কথা বলতে চাই এই ব্যবসায়ী সমিতির সভাপতি, আপনারা আজকে কি ধরনের সুযোগ সুবিধা ব্যবসায়ীদের দিচ্ছেন এবং কি কার্যক্রম এই হাল খাতা? আমাদের কার্যক্রম পয়লা বৈশাখ একটা আমাদের বড় একটা ব্যবসায়ীদের বড় একটা দিন, আর পয়লা বৈশাখে আমরা পুরনো খাতাকে ক্লোজ করে নতুন খাতায় আমরা চলে যাই। আর ব্যবসায়ীর থেকে যারা পাইকার যারা আমাদের কাছ থেকে মাল পারচেজ করে ওনারা আসেন, ওনাদের বকেয়া টাকা পরিশোধ করেন, তারপর ওনাদেরকে আমরা আপ্যায়িত করি, মিষ্টি খাওয়াই, নানান খাবার দাবারের একটা ব্যবস্থা থাকে। এটা একটা উৎসব মুখর পরিবেশে নিতাইগঞ্জে এই ব্যবসা পয়লা বৈশাখটা হয়, এই হাল খাতার অনুষ্ঠানটা হয়। যে কারণে আমরা এটাকে খুব সুন্দরভাবে আগামী দিনের জন্য দেশের জনগণের কাছে আমাদের একটা প্রত্যাশা থাকে, আমরা যেন খুব সুন্দরভাবে আগামী দিনটা, আগামী বছরটা যেন আমরা শান্তিতে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারি এবং নিরাপদে করতে পারি। এর জন্য দেশবাসী সকলের কাছে আমাদের একটা আগামীতে যেন সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারে। ধন্যবাদ হাবিব আপনাকে। আপনি সুন্দর হালখাতার আয়োজন দেখাচ্ছিলেন আমাদেরকে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে পহেলা বৈশাখ উপলক্ষে হালখাতার আয়োজন দেখাচ্ছিলেন সহকর্মী হাবিবুর রহমান। ভোটের আবহে কলকাতা সহ পশ্চিমবঙ্গ জুড়ে নানা আয়োজনে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। এই উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পহেলা বৈশাখে পশ্চিমবঙ্গের বারাস্তে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। বারাস্তে বাংলা নববর্ষের ক্যালেন্ডার, মিষ্টি ও পঞ্জিকা বিতরণ করেন স্থানীয় নেতা সুমিত সাহা। এছাড়া দিনভর ছিল নানা আয়োজন। ছিল পান্তা, শুকনো লঙ্কা, চিংড়ি আহারের আয়োজন। বিকেলে প্রবীণ নাগরিক ও মহিলাদের নিয়ে বৈঠক করার কর্মসূচি নিয়েছে রাজ্যের প্রতিটি বুথে।
ইতালিতে প্রবাসী বাংলাদেশিরা বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে। খোলা মাঠ সহ বিভিন্ন স্থানে এই বৈশাখের আনন্দে মেতে ওঠেন তারা। সেই সাথে চেয়েছেন শঙ্কামুক্ত সংস্কৃতির একটি বাংলাদেশ। বিস্তারিত লাবণ্য চৌধুরীর রিপোর্টে। বাংলা নববর্ষের রঙে, গানে ও সাজে ইতালি প্রবাসী বাংলাদেশিরাও সেজেছে। রোমের খোলা মাঠ সহ বিভিন্ন স্থানে বৈশাখের আনন্দে মেতেছিল নারী, পুরুষ ও শিশুরা। চেয়েছেন শঙ্কা ও যুদ্ধমুক্ত বিশ্ব, চিত্তে আনন্দ সুধা আর দেশের সমৃদ্ধি। আমরা আনন্দের সহিত এবং সকল দুঃখ যুদ্ধ সবকিছু ধুয়ে মুছে আমরা পরিষ্কার করে আবার নতুন একটা বছর শুরুর আমন্ত্রণে। বাংলাদেশটা আমাদের সবার, আমরা চাই উন্নত, সুখী, সমৃদ্ধ একটি বাংলাদেশ। আয়োজনের পরতে পরতে ছিল বৈশাখের বর্ণিল সাজ। হরেক রকমের খাবারে যেন বাংলাদেশেরই হাজার বছরের এই ঐতিহ্য উৎসবের ঘ্রাণ আর স্পর্শ খুঁজে পান এই প্রবাসীরা। সবাই বাংলাদেশের সাজে সেজেছে, খুবই ভালো লেগেছে। আমরা চাই এভাবে মিলেমিশে সবাই একসঙ্গে থাকতে। বিদেশের মাটিতে এরকম একটা অনুষ্ঠান হলে নিজেদের বা বাচ্চাদেরকেও শেখানো যায় আমাদের বাংলাদেশি কালচার, ঐতিহ্য, সংস্কৃতি। আয়োজকদের চাওয়া বাংলার এই সত্তাগুলোকে ধরে রেখে আগামী প্রজন্মদের কাছে গেঁথে দিতে চান সংস্কৃতির এই শিকড়। সেই সঙ্গে চেয়েছেন আগামীতে সম্মিলিতভাবে আরো বড় পরিসরে এই বৈশাখ উদযাপনের আয়োজন। আমরা প্রবাসে আমাদের বাংলা সংস্কৃতিকে যেন ধরে রাখতে পারি, সেই জন্য আমরা প্রতি বছর বাংলা বর্ষবরণকে সুন্দরভাবে গ্রহণ করব এবং আমরা সবাই যেন বিদেশের মাটিতেও আমাদের নিজেদের সত্তা বাংলা এটা ধরে রাখতে পারি। যেন প্রবাসের মাটিতে আমরা বাংলাদেশে যেরকম ভাবে উদযাপিত হয় নববর্ষটাকে, ঠিক তদ্রূপ ইটালিতেও যেন আমরা সম্মিলিত প্রচেষ্টায় আমরা এখানে সুন্দর করে সাজিয়ে একত্রে একটি বড় পরিসরে এই কালচারটাকে তুলে ধরতে পারি, যেন পরবর্তী যে প্রজন্ম এটাকে দেখে বাংলাদেশকে সবসময় তারা উদযাপন করতে পারে। ইতালি প্রবাসী বাংলাদেশিরা আজ একত্রিত হয়ে প্রাণের এই উৎসবকে উদযাপন করছে। তারা চান মানবতা, সম্প্রীতি, সৌহার্দ্য, সাম্য এবং সংস্কৃতির এই ঐতিহ্যকে ধারণ করা। চান সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ। ইতালি রোম থেকে লাবণ্য চৌধুরী, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।